মাঝরাতের ভয়। রাত যত গভীর হয়, অন্ধকার তত নিস্তব্ধ হয়ে ওঠে। আলো নিভিয়ে ধীরে ধীরে কানটা খোলা রাখো, কারণ ভয় শুরু হয় এখান থেকে। আজকে আপনাদের শোনাতে চলেছি তিনটি একেবারে সত্যি ভৌতিক ঘটনা, যেগুলো শুধু গল্প নয়, বাস্তবে ঘটে যাওয়া অভিজ্ঞতা। এই ঘটনাগুলো আজও সেই মানুষগুলোর মনে আতঙ্কের ছাপ রেখে গেছে। রাতের নিস্তব্ধতা, অজানা উপস্থিতি আর যুক্তির বাইরে ঘটে যাওয়া কিছু মুহূর্ত, সব মিলিয়ে এই গল্পগুলো আপনাকে শেষ পর্যন্ত শুনতে বাধ্য করবে। তাই লাইটটা একটু কমিয়ে নিন, একা হলে আরো ভালো, আর মন দিয়ে শুনুন, কারণ আজকের এই ঘটনাগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে, সত্যি কি সব কিছুর ব্যাখ্যা বিজ্ঞানের কাছে আছে। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়ি আছে, যার নাম শুনলেই মানুষ পথ বদলে ফেলে। সবাই তাকে বলে অভিশপ্ত বাড়ি। বছরের পর বছর ধরে ওখানে কেউ থাকে না, কিন্তু রাতে নাকি জানালার ভেতর থেকে মানুষ চলাফেরার শব্দ শোনা যায়। সেদিন আমি ভুল করে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। মোবাইলের টর্চ নিভে গিয়েছিল, আর সামনে দাঁড়িয়ে থাকা বাড়িটার অন্ধকার আমাকে আরো অস্বস্তিতে ফেলছিল। দরজাটা একটু ফাঁক হয়েছিল এবং হাওয়া না থাকা সত্ত্বেও ধীরে ধীরে দুলছিল, যেন কেউ ভেতর থেকে আলতো করে ঠেলে দিচ্ছে। আমি ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস সারা শরীরে ছড়িয়ে গেল। বাড়িটার ভেতরটা অদ্ভুতভাবে শান্ত, এত শান্ত যে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ বড় মনে হচ্ছিল। হঠাৎ সিঁড়ির দিক থেকে একটা শব্দ এলো, ধপ ধপ, যেন ভারী পায়ে কেউ নেমে আসছে। কিন্তু সিঁড়ির ধাপে যখন আলো ফেললাম, কেউ ছিল না। তবুও পায়ের শব্দ থামেনি, বরং ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। হঠাৎ ঘরের কোণে রাখা কাঠের চেয়ারটা নিজের থেকেই দুলতে শুরু করলো, যেন সেখানে এতক্ষণ কেউ বসেছিল এবং মাত্রই উঠে গেছে। আমি বেরিয়ে যেতে যাচ্ছিলাম, ঠিক তখন জানালায় একটা মুখ ভেসে উঠল। চোখ নেই, মুখ বিকৃত, কিন্তু স্পষ্টভাবে বুঝলাম ওটা আমাকেই দেখছে। আমি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম, আর তখনই দরজাটা জোরে ধাম করে বন্ধ হয়ে গেল, যেন কেউ আমাকে যেতে দিতে চায়নি। রাতে আমি শর্টকাট ধরে পাড়ার পুরনো পার্ক দিয়ে ফিরছিলাম। এই পার্কটা বহু আগেই বন্ধ হয়ে গেছে, কারণ লোকজন অভিযোগ করত এখানে রাত হলে অদ্ভুত ছায়া দেখা যায়। হাওয়া একদম
গাছের পাতাও নড়ছিল না। তবু পার্কের এক কোণায় থাকা পুরনো ঝুলাটা হালকা দুলছিল। আমি ভাবলাম হয়তো আগের দোল থেকেই নড়ছে, কিন্তু একটু কাছে যেতেই দেখলাম ঝুলার ওপর একটা ছায়া বসে আছে। রূপ নেই, চোখ নেই, শুধু এক অন্ধকার আকৃতি। আলোর দিকে তাকালে মনে হচ্ছিল ছায়াটা পুরোপুরি মানুষের মতো, কিন্তু মানুষের ছায়া কখনো এত ঘন হয় না। আমি একবার চোখ মুছে আবার দেখলাম, আর এবার ছায়াটা ধীরে ধীরে ঝুলা থেকে উঠে দাঁড়াল। মাটিতে তার কোনো পায়ের ছাপ পড়ল না। তার নড়াচড়া ছিল অস্বাভাবিক ধীর, কিন্তু তা সত্ত্বেও ভয়ঙ্কর ভাবে স্পষ্ট। ছায়াটা আমার দিকে মাথা ঘুরিয়ে তাকাল। মুখ নেই, কিন্তু যেন তাকানোর অনুভূতি ছিল। হঠাৎ ঝুলাটা নিজের থেকেই জোরে জোরে দুলতে শুরু করল, যেন কেউ আগে সেটাকে ঠেলে দিচ্ছে। আমি আর এক সেকেন্ডও দাঁড়াইনি। দৌড়ে রাস্তা পেরিয়ে বাড়ির দিকে ছুটলাম। পেছনে তাকানোর সাহস হয়নি, কিন্তু দূর থেকে ঝুলার কাঠের চিৎকার করার শব্দ এখনো শুনতে পাচ্ছিলাম। আর সেই শব্দ আজও মাঝে মাঝে রাতে কানে বাজে। সেদিন রাতে আমি গ্রামের পুরনো কবরখানার পাশ দিয়ে ফিরছিলাম। কেউ সাধারণত ওই রাস্তা ব্যবহার করে না, কিন্তু আমার তাড়া ছিল, তাই ঝুঁকি নিয়েই হাঁটছিলাম। কবরখানার মাঝপথে এসে হঠাৎ থেমে গেলাম। একটা কবরের ওপরের মাটি অস্বাভাবিকভাবে ফুলে উঠেছিল, যেন ভেতর থেকে কেউ ঠেলা দিচ্ছে। আমি দাঁড়িয়ে শুনতে চেষ্টা করলাম। নীরবতার ভেতর থেকে একটা শব্দ ভেসে এলো, খস খস। শুকনো পাতার আওয়াজ নয়, এটা যেন মাটির নিচে নড়াচড়ার শব্দ। পরের মুহূর্তেই কবরের ওপরের মাটি একটু ভেঙে গেল। আমি আতঙ্কে পিছিয়ে এলাম, আর ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো একটা হাত, কঙ্কালের মতো শুকনো কিন্তু নড়ছিল। তারপর কবরের ওপর একটা ছায়া ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াল। মানুষের মতো না, ছায়ার মতো না, কিছু একটা মাঝামাঝি, যা ব্যাখ্যা করা যায় না। আমি ওদিকে তাকিয়েছিলাম। ঠিক তখন কবরটা আবার নড়ে উঠল, যেন ভেতর থেকে কেউ সম্পূর্ণ বের হতে চাইছে। আমি আর এক সেকেন্ডও অপেক্ষা করিনি, দৌড়ে রাস্তা পার হলাম। পিছনে শুধু সেই শব্দ, খস খস, যেন কেউ এখনো চেষ্টা করছে উঠে আসার। পরদিন সকালে লোকজন কবরটা দেখে অবাক হয়ে যায়। মাটি ফাঁকা, চারদিকে দাগ। কেউ ব্যাখ্যা করতে পারেনি কিভাবে এটা হলো।
কিন্তু একটাই কথা সবাই বলে, সেই কবর তার ভেতরে যে আছে সে নাকি কখনো শান্তিতে ঘুমোতে পারেনি।